আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জবাবদিহি ও ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে পরিবর্তন আসবে। সম্পাদকদের সাথে মতবিনিময়ে তারেক রহমান। আলোচনা সমালোচনা হতে হবে কল্যাণের জন্য। স্থগিত হলো পাবনা ১-২ আসনের ভোট। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামাতের আজাদ। স্বতন্ত্র যারা সহ ৫২ জন। একরামুজ্জামান সহ ১৫ মনোনয়ন বাতিল। অনেক এলাকায় জ্বলছে না চুলা, রান্নাবান্না নিয়ে চরম বেকায়দা। বাড়তি টাকাতেও মিলছে না এলপিজি সিলিন্ডার। উপদেষ্টা বা তিতাসের কাছে নেই আশার বাণী। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্বাধীন কর্তৃত্ব চায় পুলিশ। আটকের পর থানা ঘেরাও করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা আইজিপি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের। তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির, মন্তব্য আসিফ নজরুলের। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি প্রাণহানি ছাড়িয়েছে ২০০ শতাধিক। জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণমাধ্যমে আলোচনা সমালোচনা হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই জবাবদিহিতা থাকতে হবে, সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল সবাই দেখেছে। তাই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা যেন মতবিরোধের পর্যায়ে না যায়। ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। গঠনতন্ত্র অনুযায়ী গত রাতেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এরপরই প্রথম আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজনের শুরুতেই সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। আয়োজনের শুরুতেই বিএনপির মহাসচিব তার স্বাগত বক্তব্যে বলেন, তারেক রহমান দেশে ফেরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এরপর কথা বলেন গণমাধ্যমের সম্পাদকরা। তাদের কথাই উঠে আসে ফ্যাসিবাদী আমলে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন ও নির্যাতনের চিত্র। যে জেল জীবন যে কত খারাপ, এটা আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না। এখানে দুজন আছেন, তারা বুঝবেন। আমি ওনার রুমেই ছিলাম। কিন্তু ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার ৭০ জন সাংবাদিক হত্যা করেছে হাসিনা। ৭০ জন। জুলাই রেভলিউশনের সময় নিহত হয়েছে প্রায় ৬ জন সাংবাদিক। এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস। বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটা না। এ সময় বক্তারা তুলে ধরেন গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকটের কথা। যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে, সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। ৫ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় ৮০-৯০ ইয়ার্ড নিচে চলে গেছে। এ সময় নতুন বাংলাদেশ আর ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে ফেরার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতানৈক্য থাকলেও মতবিরোধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। সেই সাথে জোর দেন জবাবদিহিতা নিশ্চিতের উপর। নিজের ও দলের পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে
এবং সেটি হচ্ছে ফ্যাক্টিক্যাল গৃহিণী বা একজন হাউস ওয়াইফ, যে তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম এবং সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানে নির্বাচনী অফিসে কল সেন্টার চালু করছে বিএনপি। বিকেলে গুলশান 2-এর 90 নম্বর সড়কে নির্বাচনী অফিসের কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির মাধ্যমে সহজে দলের যেকোনো নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত সংকট সমাধানে ভূমিকা রাখবে এই অফিস। কল সেন্টারের নম্বর 16543। এই নম্বরে কল করলে সহায়তা দেওয়ার কথা জানান রিজভী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি তারা এই কল সেন্টারটি উদ্বোধন করেছেন। আমার বিশ্বাস যে এটির মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনের যে কর্মতৎপরতা সারা দেশব্যাপী আমাদের টোটাল কার্যক্রমটা প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট করা যায়। একদিকে খালেদা জিয়ার শূন্যতা, অন্যদিকে সংসদ নির্বাচন। এমন বাস্তবতায় বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। জিয়া পরিবারের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং নিজ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা আর কর্মপরিকল্পনার উপরেই নির্ভর করছে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। তাকে ঘিরে ভীষণ আশাবাদী, আস্থাশীল আর উদ্যমী নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান বলছেন, যোগ্যতার প্রমাণ দিয়ে বিএনপির সর্বোচ্চ পদে তারেক রহমান আসীন হলেও তার পথটা মসৃণ নয়। 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তারেক রহমান। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। মূলত তখন থেকেই পান দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। গেল 7 বছর সব আন্দোলন সংগ্রাম, রাষ্ট্র মেরামতের 31 দফা আর দেশ নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তার হাত ধরেই। মা বেগম খালেদা জিয়ার মৃত্যু 2 সপ্তাহের ব্যবধানে শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি, যা দলের গঠনতন্ত্র অনুযায়ী অবধারিতই ছিল। তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। ফলে 4 দশকের বেশি সময় পর নতুন নেতা পেল বিএনপি, যার প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাঝে 3 বছর বিচারপতি সত্তারের নেতৃত্ব বাদ দিলে জিয়া পরিবারই 44 বছর ধরে দলের কাণ্ডারে। তার নিজের যোগ্যতা, তার নিজের মেধা দিয়ে সংগঠনের আজকে শীর্ষ পর্যায়ে সে পৌঁছাইছেন। রাজনীতির যে গুণগত পরিবর্তন, যে পজিটিভ চিন্তাভাবনা, ওনার নেতৃত্বে এই দেশে রাজনীতিতে পরিবর্তন আসুক। উনি আমাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমাদের দলকে বিজয়ী করে নিয়ে আসতে পারবেন। জিয়া রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াই মূলত বিএনপিকে জনভিত্তির উপর দাঁড় করান। দলের জন্য আপাতত বৈরী পরিবেশ না থাকলেও 17 বছরের আন্দোলনের সফল সমাপ্তির হাতছানি ফেব্রুয়ারির সংসদ নির্বাচন।